আজ আমি এক ভয়ঙ্কর শয়তানের গল্প বলবো, না বানায় বলবো না, প্রমাণ সহকারেই বলবো। এই শয়তানি যারা করে তারা কিন্তু সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ। তারা কিভাবে কোন ঘটনা দিয়ে কি ন্যারেটিভ তৈরি করে, কারা করে, কিভাবে করে, সেই অন্ধকার ক্ষমতার কারাকারির গল্প বলবো। অনেকের শুনে খুব খারাপ লাগতে পারে, অবাক হইতে পারেন, কিন্তু অকাট্য প্রমাণ আর কার্যকারণ দিয়া আমি সেই ষড়যন্ত্রকে আজকে উন্মোচিত করব আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা জানবেন আমরা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রকে গতকাল রুখে দিছি। আমাদের অনেকগুলো ঘটনা দেখতে হবে আর মিলাতে হবে সেইগুলো একসাথে। আসেন এক বুদ্ধিভিত্তিক রোলার কোস্টারে চলে বসি। গোয়েন্দা গল্পের মতো, থ্রিলারের মতো আপনারা আনন্দ পাবেন, মজা পাবেন, শিহরিয়া উঠবেন। আসেন শুরু করি। জাতিসংঘের মহাসচিব আসলেন, আমরা জানি উনার আসার কি গুরুত্ব সেটাও আমরা জানি, কিন্তু হঠাৎ কইরা বাংলাদেশের অনলাইন সরগরম হয়ে উঠলো কিনিয়া ধর্ষণের ডামাডোল। মনে হলো বাংলাদেশে ধর্ষণ জিনিসটা ছিলই না, হঠাৎ করে ধর্ষণ বেড়ে গেছে। প্রফেসর ইউনূসের সরকার দেশ চালাইতে পারতেছে না। প্রফেসর ইউনূসের আমলে সব পুরুষ ধর্ষক হইয়া গেছে, ধ্বজভঙ্গ যাদের ছিল তারাও এখন ভালো হইয়া গেছে, আর তারা সব ঝেপে পড়িচ্ছে মায়াদের উপরে, তাই না? রাস্তায় রাস্তায় নাটক হচ্ছে, দেখেন। শুধু এটা না, আরো দেখেন। আপনারা মনে করেন তো আগে কখন এরকম দেখেছেন? মুরব্বীদেরও জিজ্ঞেস করেন, দেখেন নাই। তার মানে ধর্ষণ প্রচুর বাড়িছে প্রফেসর ইউনূসের আমলে, তাই না? তাই তো মনে হচ্ছে, তাই না? আসেন দেখি তথ্য কি বলে। বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এ এই 2 মাসে নির্যাতিত নারী 294, নির্যাতিত, ধর্ষিত না, কিন্তু ধর্ষণের শিকার 96 জন। এর মধ্যে 44 জন শিশু, মানে 1 মাসে 22 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। খুবই দুঃখজনক ডেটা, আমাদের সকলের সমবেদনা। আমরা পুরা জাতি এই জন্য লজ্জিত। আসেন এইবার আমরা আমাদের প্রিয় কাডাল রানীর আমলের ডেটা দেখি। 2023 সালে 8 মাসে ধর্ষণের শিকার 493 জন শিশু, রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে 47 জন কন্যা শিশুর। ওই রহস্যজনক মৃত্যুর সংখ্যাকে যুক্ত করলে 8 মাসে 540 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, মানে মাসে প্রায় 68 শিশু ধর্ষণের শিকার হইতো। সেই সময় শিকার হইতো যখন বাংলাদেশ ধনধান্যে পুষ্পে ভরা ছিল। তাহলে এখন কেন বামেরা খেপে উঠলো? দেখেন কিভাবে বামেরা খেপে উঠছে, দেখেন কিভাবে পুলিশের উপরে উস্কানি ছাড়াই লাঠি ছুঁড়ে মারতেছে। দেখেছেন? এই যে জামা ছিঁড়ে দিচ্ছে, মারতেছে, এটা হলো পুলিশ। এবার দেখেন রোজা রাখা পুলিশকে কিভাবে মারিছে। পুলিশটারে দেখে এত মায়া লাগিছে, বলতেছে যে আমি তো রোজা আছি, আমি এখন হসপিটালে গেলে তোমার রোজা ভেঙে যাবে, আমাকে ওষুধ দিবে। কি মায়া লাগতেছে দেখেন, এই কিভাবে মারছে তাকে, দেখেন এই বামেরা মারছে। একজন অতিরিক্ত বাবাসী আমার বুক ভরা লাথি মারছে, একবার বুক বরাবর। হঠাৎ করে পিছন থেকে আসি লাথি মারা শুরু করে পিছন থেকে। আমরা তাদেরকে না মেরে আমরা এমনি বারবার বাধা দিচ্ছি আর কি, হাত দিয়ে ডালার লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি, আপনারা আসেন। হঠাৎ করে লাথি মারছে আমার। এই আমি রোজা রাখছি, রোজা ভাঙা যাবে না, এখন হাসপাতালের জন্য আছে। কেন বামেরা এখন হারকিউলিস হয়ে উঠলো? আসেন এটা বুঝে দেখি। সরকারের সাফল্য দেখা যায় মাত্র 4টা জিনিসে। অর্থনৈতিক পরিস্থিতি, মানে আপনার খাবার টাবারের দাম কেমন, জিনিসপত্রের দাম কেমন, দাম কমিছে জিনিসের, কমিছে, তাই না? সবুজ টিক চিহ্ন দেন এডিটর সাহেব। দুর্নীতি, এটা দেখে দুর্নীতি করে এই সরকার, তার শত্রুরাও বলতে পারবে দুর্নীতি করে না, এইখানেও সবুজ মার্ক টিক দেন। 3 নাম্বার, জনগণের আস্থা আছে কিনা, মানে যেটা ভোট টোট দিয়ে তৈরি। এই সরকার যদিও ভোটে আসেনি, কিন্তু তারপরে তো জনগণের আস্থা আছে না, তাই না? আছে, অবশ্যই আছে, এখানেও টিক মার্ক দেন, মাশাআল্লাহ। বাকি থাকলো কি?
4 নাম্বার কি অপরাধ প্রবণতা। এইখানে আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখি এডিটর সাহেব, এটা এখনো পর্যন্ত আমরা টিক চিহ্ন দিতে পারতেছি না। অপরাধের মধ্যে বিশেষ করে সেক্সুয়াল ভায়োলেন্স বা ধর্ষণের ঘটনা সরকারের উপরে আস্থা কমায় দেয়, সরকারের জনসমর্থন কমে যায়। এগুলো আমার বানানো কথা না, এগুলো অসংখ্য গবেষণায় প্রমাণিত। তাহলে প্রফেসর ইউনূসের সরকারকে বাম্বু দেওয়ার সবচেয়ে কার্যকর কৌশল কি? আপনি যদি হাসিনা হইতেন কি করতেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ সেটা দেখানোর চেষ্টা করতেন, যত না খারাপ তার চেয়ে বেশি দেখানোর চেষ্টা করতেন, তাই না? পারলেন নিজের টাকা দিয়ে অপরাধীর সাথে চুক্তি করে খুন খারাপি দস্যুতা করতেন, তাই না? আওয়ামী লীগ তো 600 ডাকাতকে ভাড়া করেছিল, তাই না? মনে আছে না? ধরেন ঢাকা শহরে তো কয়েকশো মাস্তান আছে, তাই না? আমি এর মধ্যে 200 মাস্তানকে আলাদা করে কথা বলতাম। আপনারা রাজনীতি করলে চিনবেন সবাইকে, কে কি কইরা খায়, কে মাস্তানি করে, কার শত্রু কে, এগুলো সবই জানতেন। একজনকে ডাইকে কইতাম যে এই এদিকে এদিকে তোরে তো উই খায়া দিতে চায়, তাই না? উই কবি হ ভাই, তাই তো। তো শত্রুর তো শেষ রাখতে নাই, বুঝিস না? আমি তো তোকে অনেক পছন্দ করি, খাইয়া দে। হ্যাঁ, খাইয়া দিয়া 2 মাস ঘুরে ব্যাংককে আমি টাকা পয়সা দিতেছি, টিকিট করে দিতেছি, আরে টাকাটা রাখ, আমি সামাল দিতেছি, লাগাই দিতাম খুনাখুনি, শিখে দিচ্ছি না সব টেকনিক। এটা রিস্কি, টাইম লাগে, অনেক টাকা লাগে, এটা রিসোর্স ইন্টেন্সিভ গ্যাঞ্জাম। হাসিনার জন্য ডাল ভাত, তবে আমাকে দিলে আমি টেনশনে হার্ট অ্যাটাক করলাম, যদিও জানি ক্যাঙ্কা করে করে। এটা সংখ্যায় অনেক করতে হয় এই কাজ। আবার মাঠে পুলিশ থাকে, এজেন্সি থাকে, ইনফরমার থাকে, ফাঁস হইয়া যেতে পারে এই পরিকল্পনা। তাহলে তো গোয়ামারা সারা। আর ধরেন বরগুনায় 2টা খুন হইল, ঢাকায় চাপ পড়বে না। তবে এজেন্সিগুলো এই খেলা করে খেলে। সাত্তার সরকার এইভাবে ফেলাইছিল এজেন্সি, আমি ঘটনা জানি, শুনেছি, মানে যাদেরকে দিয়ে করেছিল তাদের কাছেই শুনেছি, একদিন গল্পটা কমুনি। কিন্তু যাই হোক, যেটা কোনো রিস্ক নাই, সংখ্যায় অনেক লাগে না, একটা হইলেই চলে, একটা জায়গা মতো দেশের যে কোনো প্রান্তে হইলে হয়, সেটা হইতেছে ধর্ষণ। এইটারে ঠিক মতো রান্না করতে পারলে কেল্লা ফতে সরকার পইরা যাবে। সরকার এটা থেকেই তো পারবে না। কাজটা তো একজন মানুষ করে ঘরের মধ্যে, কেউ জানে না যে এই কাজ করতে যাইতেছে। কারোর সাথে তো এটা কোয়া যায় না যে আমি কলে করতে যাইতেছি। প্রফেসর ইউনূসের জায়গায় চেঙ্গিস খানের বসাই দিল, সেও ঠেকাইতে পারবে না এটা। এই কাজটায় হাসিনার দল মাস্টার, পোস্ট ডক্টরেট করা। সে এইটারে পলিটিসাইজ করে, উইপেনাইজ করে ধর্ষণকে, তার ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করে। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে, দাদা আপনি আওয়ামী লীগের দেখতে পারেন না, তাই এই কথা বলেন। খারান আপনার মুরব্বীদেরকে একটু জিজ্ঞেস করেন, এই ঘটনা আপনি দেখেননি, সেজন্য কয়া দিতে হচ্ছে। আপনাদের পুরান একটা ইতিহাসের গল্প বলি। 1995 সালের 24 আগস্ট দিনাজপুরের 10 মাইল এলাকায় 16 বছর বয়সী কিশোর ইয়াসমিন, তাকে পুলিশ সদস্যরা পুলিশ ভ্যানে নেয় এবং তারপরে গণধর্ষণের পরে হত্যা করে। এই ঘটনার পর পুলিশ প্রথমে লাশটাকে অজ্ঞাত পরিচয় হিসেবে চিহ্নিত করে তড়িঘড়ি করে ময়নাতদন্ত এবং দাফনের ব্যবস্থা করে। তারপরে শুরু হয় দিনাজপুরে প্রচণ্ড বিক্ষোভ, তারপরে সারা দেশে বিক্ষোভ। 5 দিন পর এই মরদেহ কবর থেকে তুলে আবার পুনরায় ময়নাতদন্ত করা হয়, মামলা দায়ের হয়। এই আন্দোলন দেশব্যাপী ছড়ায় পরে বিশাল একটা গ্যাঞ্জাম হয়। এটা দেশব্যাপী ছড়ায় দেখে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তখন বিএনপি ক্ষমতায়। দিনাজপুরে কারফিউ দিতে হয়, থানা আক্রমণ হয়, 4 জন মারা যায়। ইয়াসমিন ধর্ষণ মামলা কেন তো সেন্সেশনাল হয়ে ওঠে, এটা একটু বুঝে দেখি। অনেক তো ধর্ষণ হয়, সবগুলো সেন্সেশনাল হয়, এটা কেন সেন্সেশনাল হইল, কেন হইল, আসেন এটা বুঝে দেখি। দিনাজপুর কার এলাকা? এটা আওয়ামী লীগ এলাকা চিরদিনের জন্য। 1991 খালেদা জিয়া ক্ষমতায়, কিন্তু দিনাজপুরের 6টা আসনের মধ্যে 5টা আওয়ামী লীগের, একটা জামাতের, বিএনপি শূন্য। আচ্ছা বলেন তো, প্রশাসন, পুলিশ, এইসব ওই সময় দিনাজপুরে কারা? বিএনপির লোকেরা যাবে না, সব আওয়ামী লীগের লোক, সব ওরা আওয়ামী লীগ। যে পুলিশ ধর্ষণ করছিল ওরা আওয়ামী লীগ ছিল। কেন বলতেছি? এই কেস সেন্সেশনাল হয়ে ওঠার 2টা কারণে। এক, ময়না তদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না, বলে এটা ধর্ষণ হয়নি। আর পুলিশ বলে যে ইয়াসমিন ছিল পতিতা। এই 2টা ঘটনা সারা বাংলাদেশের মানুষকে জ্বালায় দেয়। যেই ডাক্তার ময়না তদন্ত করছিল তার নাম ডাক্তার মহসিন, সাবেক ছাত্র ইউনিয়ন, রাজশাহী মেডিকেলের ছাত্র। আমি যখন ফার্স্ট ইয়ারে, সে তখন ফাইনাল ইয়ারে। ডাক্তারের নামে আলামত লুকানোর মামলা হয়েছিল। 96 হাসিনা ক্ষমতা এসে ডাক্তারের খালাস করে দেয়। ইয়াসমিনের কেসে সাজা হয় পুলিশের, ফাঁসিও হয়। কি জন্য হয় জানেন? সাজা কি জন্য হয়? ধর্ষণের দায় না, হত্যার দায়ে। মামলার কাগজ উঠে দেখতে পারেন, আমি মিজা কথা কইতেছি না। ফাঁসি কার্যকর করে খালেদা জিয়া 2004 সালে। 1996 হাসিনার মূল ক্যাম্পেইন ছিল মা বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ বিএনপির বিরুদ্ধে ব্যালটে রায় দিন, হাসিনা জিতে। তো আওয়ামী লীগ ইয়াসমিন তো ধর্ষিতা হয় নাই, তুই তো ছেড়ে দিছু ডাক্তারকে, কাগজে কলমে তো তাই। ইয়াসমিন স্তম্ভ করে কে?
সিপিবির মহিলা উইং, মহিলা পরিষদ, দেখেছেন? একইভাবে আসিয়ার ধর্ষণ এবং মৃত্যুকে উইপনাইজ করতেছে, আওয়ামী লীগ করতেছে, এই সিপিবি ছাত্র ইউনিয়ন এদেরকে দিয়া ধর্ষককে গ্রেপ্তার করছে, দ্রুত বিচারের জন্য মামলা করছে। বামের আর কি চায়? ওরা বলুক আর কি চায়, বলতে পারবে না। আসিয়ার ধর্ষণ কেন হইল? এখন তো আসিয়ার মারে আর বাবারে ধরতে হয় যে কেন ওই মাইয়ারে বিয়ে দিছো কেন ওই বাসায়। আসিয়ার বোনের স্টেটমেন্ট শুনেছেন? শুনেন। আমার শাশুড়ি মনে হয় আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিল। আমার বোনের ঘটনার সাথে আমাদের শ্বশুর বাড়ির সবাই জড়িত, তাদের সবারই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। করছিল মানে পেছন থেকে এসে জড়াই ধরছিল। আমি বাড়িতে জানাইছিলাম এবং ওখানেও জানাইছিলাম, কিন্তু ওখানে কেউই আমার কথা বিশ্বাস করেনি। বাড়িতে জানাইছিলাম, আব্বু আম্মু আবার আমার বুঝ হয়ে আবার দিয়ে পাঠাইছিল। আমি অনেক ভয় পাইছিলাম, এর জন্য আমার বোনটা আমার সাথে দিছিল। আমি জানতাম না যে আমার বোন আমার সাথে গেলে তার সাথে এরকম হবে না। রাত্রিবেলা হচ্ছে আমরা তিনজন ঘুমাইছিলাম, দরজা দিয়ে ঘুমাইছিলাম, 8টার পরই ঘুমাই গেছিলাম। তারপরে আমার শাশুড়ি মনে হয় আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিল, এর জন্য আমি কিছু ঠিক পাইনি। একদম ফজরের একটু মানে সকাল হওয়ার একটু আগে উঠছি, উঠে দেখি যে ও ফ্লোরের উপর পড়ে রয়েছে আর হচ্ছে দরজা খোলা। তারপরে আমি বাথরুমে আইছি, আসিয়ে ওরে উঠেছি, দরজা দিয়েছি, দরজা দিয়ে ওরে উঠে খাটের পরে রাখছি। কোনো ঘুমাই গেছিল নাকি অজ্ঞান হয়ে গেছিল জানি না, কিন্তু নড়াচড়া লাগিয়ে ও উঠছিল। উঠে কয়ে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালাপোড়া করতেছে। তো করার পরে আমি ভাবছি ফ্লোরের পরে পড়ে রয়েছে, তার জন্য ওর এরম লাগতেছে। তারপরে আমি ওরে বসে তুই চুপ করে ঘুমাই পড়, তারপরে ঘুমাই পড়ছিলাম। আর ওর কি হয়েছিল তা তো আমি অত খেয়াল করিনি, ঘরে লাইট ছিল না, গোলায় টোলাই দাগ টাক এসব দেয়নি। তারপরে ভোরে উঠে ও কাঁদতেছে আর হচ্ছে বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছে আর হাত পা কেওড়া ধরেছে, গাল দিকে যা উঠছিল। এরপর আমি ওর কাছে শুনছি যে তুই রাত্রে এরম করলি, আবার এখন ওরম করতেছিস, তোর কি সমস্যা? তারপরে ও বললো যে সবাই আমার সাথে এরম করছে, ভাইয়া আসছে দরজা খুলে দিচ্ছে। তো আমি করছি যে তোর সাথে এরম করলো, তা আমি তো টের পেলাম না, করলো যে আমার ঘরের থেকে বাইরে নিয়ে গেছিল। মনে করেন যে ও প্রায় মারাই গেছে, ওরা মনে করছিল যে ও মরেই গেছে, এর জন্যই মানে ওরা ছাড়ছে না, কেউ টের পেয়েছিল এর জন্য ছাড়ছে। ওর খালি পেটে নিঃশ্বাস আছে আর গোলা দিয়ে ঘা হয়ে গেছে। মনে করেন ও যতটুকু কষ্ট পাইছে তাকে তো ফাঁসি দিলেই তো কমই শাস্তি, তাকে সবার জন্য ফাঁসি হয়। আচ্ছা বলেন তো, এটা কি কোহেরেন্ট স্টেটমেন্ট? খুব সম্ভাবনা আছে আসিয়ার বোন পার্ট অফ দ্য ক্রাইম। কেন? এটা শোনেন। আপনি তো আসিয়ার বোন, আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন না? যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে, আমরা দেখেছি, সারা বাংলাদেশের লোক দেখছে। তো আপনি বলছেন, একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে, আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে, আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমোইছিলাম, আমি কিছু ঠিক পাইনি। আসলে কোনটা সঠিক? আমি তো ওইটাই বলি না, আমি বলছি যে আমি ঘুমোইছিলাম, ও যখন বাথরুমে উঠছে সেই সময় দেখি যে ওইখানে পড়ে রয়েছে, এইটাই বলছি। আপনি বলছেন যে সিহারের পরে, আবার বলছেন রাত 2:30, এটা মানে টাইমটা আসলে মানে মগরদি তো সিহারি খাই 2টার দিক, তারপরের কথা বলছি। আচ্ছা আপনি একটু মানে প্রথম থেকে মানে রাতের থেকে কি ঘটনা ঘটছে একটু আমাদেরকে বলেন তো। সর্বপ্রথম রাত থেকে সব ঠিক ছিল, তিনজন ঘুমাই গেছিলাম, 8টার দিকে ঘুমাইছি। আমি, আমার জামাই আর আমার বোন। আমার বোন হচ্ছে আমার পাশে ঘুমাইছিল। তা আমি জানতাম না যে ওর সাথে ওরম হবে না। আপনি আসিয়ার বোন, আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর, আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে। এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে, আমি ঘুমাইছিলাম, আমি কিছু জানি না, আমি সকালে উঠে দেখছি এটা। কিন্তু আপনি যদি বলেন যে রাত 2:30টার সময় হয়েছে, আমি তাহলে তো হবে না। আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন, আপনি যেহেতু বোন, আপনার বাড়ি যে হয়েছে ধর্ষণটা, সেহেতু আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন, আপনি যা বলবেন সেটাই হবে। কিন্তু আপনি যদি এরকম ভুল ভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য দিতে আমাদের এখানে যা দিচ্ছে না টোটালি কিন্তু। তাহলে আপনি তো কি মাগুরা নিউজে আছেন না? আমি আছি মাগুরা নিউজে, আমি দৈনিক ঘরে ডাকে। কাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন
বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে। আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না, কিন্তু এতটা সহজ হবে না। কিন্তু বরঞ্চ আপনার এই আপনি যদি এই তাল্টে পাল্টে কথা বলেন, বিবাদ কিন্তু আপনার নিকটেই, বিবাদ কিন্তু আপনার। আপনি এদের ঘুরে বেড়াচ্ছেন, এটা ঘুরে বেড়াইতে পারবেন না। আপনিও কিন্তু ওদের সাথেই যুক্ত হইতে হবে আপনার। তার মানে উনি একবার বলতেছে কি জানেন, আমি টয়লেটে গেছিলাম তখন ধর্ষণ হয়েছে, একবার বলতেছে আমি আমরা খুবই ভ্রান্তিতে আসছি, বারে বারে আপনাদের কাছে আসতেছি শুধু এই একটা কারণে। কিন্তু মানে আপনি আপনাকে দেখে খাওয়াই থাকে, আপনি বলেন আমার খাওয়াইছে আমি কিছুই জানি না, সকালে উঠে দেখেছি আমি এই অবস্থা। কিন্তু আপনি যদি টাইম উল্টো পাল্টা বলেন তখন তো মনে করেন আমাদের বাংলাদেশের লোকের, আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টায়, মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় ছিল? আপনি 8টার সময় ঘুমাইছেন, তারপরে কি আপনার ঘুম ছেড়ে খাওয়ার পরে ভাঙিছে? তার ভিতরে আপনি কিছুই জানেন না। আপনি এটা সুন্দর করে এখন যখন বললেন, কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্সে বলেন। এই আপনার ভাই, এগুলো আপনার ভাই, আমরা আপনার বোন, আসি আমার বোন, আসি আমাদের বোন, আমি নিজের এখন আসি। আপনি যদি এই কথা উল্টো পাল্টা বলেন, আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই। রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে, এই খাওয়াইছে আপনার কে মনে হয়, কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ? আপনার শ্বশুর না আপনার স্বামী না আপনার শাশুড়ি? খাওয়ার সময় তো আমি আর আমার শাশুড়ি ছিলাম। আচ্ছা, আপনার কি মনে হয়, আপনার যেহেতু আপনি ওই বাড়িতে আপনার সংসার করছেন, আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে? মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে? আমার শাশুড়ি, শ্বশুর তো খাওয়ার সময় থাকে না, আমার শাশুড়ি তো থাকে। তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে? কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো? মানে ওনারা তো সবই জানে। তা আপনি কি এটা কখনো কি মেয়েদের সামনে আগে বলছেন যে তাই তো আপনার শাশুড়ির 3 দিন বাইরে থাকার কথা না, সবার আগে তো উনি অ্যারেস্ট হওয়ার কথা? আপনি কি এটা আমাদেরকে জানাইছেন, সোশ্যাল মিডিয়াতে জানাইছেন? জানাইছেন শোনা? আজকে আমরা হয়তো জানতে পারলাম যে আপনার ঘুমের বড়ি যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে। তাই তো এদের পরিকল্পিত না, মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে। আপনার কি মনে হয়? মানে ওই যে আমার সাথে আর কথা ছিল, কিন্তু আমার সাথে পাই নাই বলে আমার মানে আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি? বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি, এরকম একটা ক্ষোভ বা রাগ এরকম কিছু আছে নাকি যে আপনার সাথে এমন একটা কাজ করছে? আসিয়া আপনাকে কি বলছিল যখন আপনি তখন আসিয়া কি বলে? আর ভাইয়া আছে দরজা খুলে দিচ্ছে, আমি বলছি আমি তো ঘরের ভিতর ছিলাম, তাহলে আমি কিছু টের পেলাম না। বলছে কি আমার হচ্ছে ঘরের বাইরে গেছি। এরপর থেকে তো আসিয়ার জ্ঞান না, মানে ওইটুকু সময় ও অস্থির যাচ্ছিল আর আপু আসছে বাইরে, আপুর বাসা মনে বাইরে, আমার বাসা যশোরে, আমি যশোর থেকে। আমি শুধু ওনার একটা ভিডিও দেখে আসছি যে উনি উল্টো পাল্টা কথা বলতেছে, এই সঠিক কথাটা বলেন। আমরা ঘুমাইছিলাম, 8টার পর পরে আমি ঘুমাই গেছিলাম, আর বউ আমার সাথে ঘুমাই গেছিল। তারপর এর মধ্যে কিছু ঠিক পাইনি, কিন্তু দৈনিকে সেরি খাওয়ার জন্য সবাই ডাক দেয়, কিন্তু সেদিন সেরি খাওয়ার জন্য কেউ ডাক দিচ্ছিল না। একদম সেরির পর উঠছি, সকাল হবে সেই সময় উঠে দেখি ও মেঝেতে পড়ে রয়েছে, দরজা খোলা ছিল। তা আমি ওটা বাথরুম থেকে দরজাটাকে ওটা উঠেছি, উঠে বিছানাটা রাখছি, জ্ঞান হারাইছিল না ঘুমাই পড়ছিল জানি না, কিন্তু নাড়াচাড়া লাগার কারণে উঠে গেছিল। উঠে করছে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালা পোড়া করতেছে, আমি বলছি ফ্লোর পরে পড়ে রয়েছে এর জন্য ওরকম হয়েছে। তারপরে ও ঘুমাইছিল না কি জানি না, আমি কাছে চুপ করে ঘুমাই পড়। তারপরে আমি ঘুমাই গেছিলাম, সকালে ভোরে 6টার দিকে ও বসে কাঁদতেছিল আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল। তারপরে আমি বলছি কি হয়েছে তোর, ওরকম কাঁদতেছিল রাত্রেও, আবার হলো ওরকম করতেছি, সাতফল করে আদর আসছে। ও তারপরে করছে মানে তাও আমার সাথে এরকম করছে, আর হচ্ছে ভাইয়া দরজা খুলে দিছিল। তো আমি করছি আমার এই ঘরের ভিতরে হইলো, আমি তো কিছু টের পেলাম না, তো বুঝতে আমার ঘরের বাইরে। আপনাকে একটা ছোট প্রশ্ন করি, কিন্তু আপনি এর আগে টেলিভিশন থেকে আপনার ইন্টারভিউ নিয়েছে, আপনি বলছেন যে রাত 8টার দিক হয়েছে আনুমানিক, তারপরে এই হয়েছে, আপনি মানে এই মাঝের কথাগুলো তো আপনি জানেন না। সুন্দর, এখন আপনার কথা ভালো লাগছে, আপনাকে থ্যাংক ইউ।
এই যে মাঝে যে কথা বলেন এগুলো আপনি কেন মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন? আমারও তো ভয় দেখানো হয়েছিল। মানে কথাগুলো যে বলছেন এটা কি আপনাকে শেখাই দিয়েছেন নাকি আপনি নিজে থেকে বলছেন? তাহলে আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি স্কিপ বলছেন এটা তো আপনার বলা তো অন্যায় হয়েছে। তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও 100 বার দেখেছি, 70টা কেন জানি আজকে দেখেন আমি 10 থেকে আইছি, আপনাদের ওই বাড়ি গেছিলাম আমি, ঠিক আছে? ভয়তে সবকিছু উল্টো পাল্টা গেছে। এক কথায় মানুষ সবসময় বারবার জিজ্ঞাসা করে মাথার ভিতরে উল্টো পাল্টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আপু শুনো, আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা মানে এই যে ঘুমাইছিলেন সকালে এটা হয়েছে আপনি এটা বলবেন, মাঝের কথাগুলো আপনার এক্সট্রা বলার দরকার নেই, বললে আমরা বিভ্রান্তি হয়ে যাই, ঠিক আছে? যাক এখন বুঝলেন তো কাহিনী। শুনেছেন ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, একবার এক এক কথা কইতেছে, একবার করে সেরির আগে একবার করে সেরির পরে, ওরে ঘুমের ওষুধ খাওয়াইছে। কোন স্টেটমেন্টই আপনি সাবস্টেনশিয়েট করতে পারবেন না। ওই মুহূর্তে তোর বায়োলজিক্যাল স্যাম্পল নেওয়া উচিত ছিল, রক্ত পেশাব টেশাব নিয়ে পরীক্ষা করে দেখা উচিত ছিল ওর মধ্যে সে আসলে তার ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে কিনা। ও কইতেছে আরেক পুরুষ তার পিছন থেকে জ্যাপটে ধরেছিল, তো সে তার ছোট বোনকে ওই জাহান্নামে নিয়ে আসবে। যদি বাইরে নিয়ে যায় তাকে ধর্ষণ করা হয় আসিয়াকে, তাহলে তো ডিএনএ স্যাম্পল পাবেন এখন তো পাবেন না এভিডেন্স। ধর্ষকের বাড়ি হয়তো পুড়ে দিছে পাবলিক, ওইটা আওয়ামী লীগই করেছে। দেখেন ওই দিনে আমি ক্রাইম সিনার স্টেটমেন্ট নিয়ে কেস সলভ করে ফেলতাম, কে কিসের দোষী। এইবার আসেন সেই মেটিকুলাস প্ল্যান কি যা দিয়া প্রফেসর ইউনূসকে ফেলায় দেওয়ার চেষ্টা করেছিল। আসিয়ার ঘটনা তো সেই দিন। আর 2রা মার্চ কেমনে বলে 15ই মার্চ এয়ারপোর্টে জনতার ঢল নামবে, মানে 15 তারিখ তারা কিছু করবে যখন গুতেরেস থাকবে। এইখানেই আসে বামেরা, এই জন্যই 15 তারিখে গণমিছিল ডাকিছে লাকি আক্তার। আওয়ামী লীগ আর বাম মিলে ঠিক করে 2 জায়গায় সমাবেশের ডাক দিবে, শাহবাগ আর শহীদ মিনার। এইটা সাহেব দেখান কারা এই গণজাগরণ মঞ্চে 15 তারিখে গণমিছিলের কথা বলেছে। দেখান, আরো দেখান, একের পর এক দেখান, দেখাইতে থাকেন। দেখেছেন তো 15 তারিখের প্রস্তুতি দেখেছেন আওয়ামী লীগের। আবার দেখান আওয়ামী লীগের সিক্রেট গ্রুপে তারা কইতেছে লাকির দেখানি পথে যাইতে হবে। সাথে নিচে আসে সন্তুল আর্মাকে, যে কিনা দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে, যার হাতে আমাদের অসংখ্য সৈনিক আর অফিসারের রক্ত লেগে আছে, যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চেয়েছে বাংলাদেশ থেকে, ইন্ডিয়ার সাহায্য নিয়ে ইন্ডিয়ান মাল পুরাটা। এবার বুঝেছেন তো প্ল্যান, সব ইন্ডিয়ান মাল, সব ইন্ডিয়ান রসুনের গোয়া কেমনে এক জায়গায় মিলিছে। 15 তারিখের ওই গণমিছিলে সুশীল লীগ, আফসোস লীগ, ছাত্রলীগ সবাই নাম তো দিছেই গণমিছিল, 1010 লোক নামানোর পরিকল্পনা নিয়েছিল। অমিত পিয়াল বলিছে না 20 তারিখে এয়ারপোর্ট বন্ধ করে দিয়া ছাত্র নেতাদের আটকাইতে বলেছিল না। আপনি প্ল্যান বুঝেছেন, সব ইন্ডিয়ান মাল নামিছে, মার খাইছে পুলিশ। আর প্রথম আলো নিউজ করছে ছাত্র সংগঠনের উপরে হামলা। দেখেছেন তো সব ইন্ডিয়ান মাল কিভাবে নেমে পড়েছে এই ধর্ষণ ইস্যুটাকে উইপেনাইজ করে প্রফেসর ইউনূসের সরকারকে বেসামাল করে দেওয়ার জন্য। আমি বলছি সিপিবি অফিসে আমি দখল করে নেব, ওরা গণমিছিল বাতিল করেছে। ইত্তেফাকের রিপোর্ট শুনেন। হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি দেয় বামপন্থী 8টি সংগঠন। এর পাল্টায় ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। রাত থেকেই এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই পিছু হটে বাম ছাত্র সংগঠনগুলো। পরিস্থিতি বুঝে কর্মসূচিতে যোগই দেননি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার। সিপিবির লোকেরা হারকিউলিস চাই দিচ্ছে, আমার নামে স্লোগান দিচ্ছে, শুনেন। পিনাকির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, লড়তে হবে একসাথে। পিনাকির বিরুদ্ধে, উগ্রপন্থীর বিরুদ্ধে লড়তে হবে একসাথে, লড়তে হবে একসাথে। উগ্রপন্থীর বিরুদ্ধে কমরেড গড়ে তোলো ব্যারিকেড, গড়ে তোলো ব্যারিকেড, কমরেড। হ্যাঁ, সিপিবির লোকেরা প্রিন্সরা জিগায়েন যে সে আমরা ফোন দিয়া কি কইছে, তারাই জিগায়েন, আমি আর কইলাম না। গ্রেস দিছি কয়েকদিন, প্রিন্স মিয়া জানে কেন গ্রেস দিছি। আমি প্রিন্সরে কইছি ইন্ডিয়ান লেসপেন্সারি বাদ দেন, লাকিরে আর MM আকাশকে বহিষ্কার করেন, শাহবাগে অংশ নেওয়ার জন্য ক্ষমা চান, বাকশালে যোগ দেওয়ার জন্য ক্ষমা চান, পার্টিতে ইসলাম বিদ্বেষের চর্চা বন্ধ করেন ঘোষণা দিয়া। আমি তারে কইছি আগামীকাল রক্ষা পাইল আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করে নেব। আমি বলছি নিব, আজ হোক কাল হোক, ওইটা আমি নিবই। আমি শুধু সিপিবির পুরানা পল্টন না, সারা দেশের সিপিবির অফিস আমি দখল করে নিব। আমি কয়া দিলাম তো,
আমি হঠাৎ কোনো কাজ করি না, তাই আগাম ঘোষণা দিয়ে রাখলাম, হাড্ডি গুঁড়া করে দেব শালা ইন্ডিয়ান দালালের বাচ্চা। আওয়ামী লীগ নিশ্চিন্ত করতে চান আপনারা, সিপিবিরে জয় বাংলা করেন, আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। সিপিবি জিন্দা থাকলে আওয়ামী লীগ আবার ফিরবে, আমি কয়া দিলাম, লিখে রাখেন। ইন্ডিয়া আবার ফিরবে, আমি কয়া দিলাম, লিখে রাখেন। যেখানেই সিপিবি সেখানেই প্রতিরোধ, ইনকিলাব।